আমার নাম জিনিয়া। আমি যে কাপড়ই কিনে আনতাম সেই কাপড়ই আমার স্বামী কেটে দিত। আর তারপরে আমাকে রিকোয়েস্ট করতো যে এই কাপড় পরে তুমি আমার মায়ের সাথে যাও, আর কিছু সময় পরে ফিরে এসো। আমি জানতেও পারতাম না যে আমার শাশুড়ি আমাকে কোথায় নিয়ে যায়। একদিন আমি আমার স্বামীর কথা খুব সহজেই মেনে নিলাম আর শাশুড়ির সাথে যাওয়ার জন্য রেডিও হয়ে গেলাম। কিন্তু যখনই আমার শাশুড়ি আমাকে তার সাথে নিয়ে যেত, তখনই তিনি আমার চোখে কাপড়ে পট্টি বেঁধে দিতেন। তিনি আমাকে খুব কঠোরভাবে নিষেধ করে দিতেন যে তুমি ভুল করে নিচের চোখের বাঁধন খুলবে না। যদি তুমি এরকম করো তাহলে ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, সেই কারণে শাশুড়ি আর স্বামী সমস্ত কথা মেনে নিতাম। এখন তো প্রতিদিন আমার শাশুড়ি আমার চোখে কাপড় বেঁধে আমাকে তার সাথে যে জায়গায় নিয়ে যেতেন সেখানে খুব বেশি চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে দিতাম। একদিন আমি আমার স্বামীর নজর এড়িয়ে চোখের পাতা পট্টিতে ছোট ছোট ছিদ্র করে নিলাম। তারপরে সেই পট্টি বেঁধে আমি আমার শাশুড়ির সাথে গেলাম। যখন আমি সেই জায়গাতে পৌঁছালাম তখন এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম যে আমার শাশুড়ি তো আমার বিয়ে বাপিনের সাথে 2 মাস আগেই হয়েছে। আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছে। বাপিনের সাথে আমার বিয়ে আমার ইচ্ছা অনুযায়ী হয়েছিল, যদিও বাপিন আমাকে বিয়ে করতে চাইতো না। ও কেন আমাকে বিয়ে করতে চাইতো না এটা আজ অবধি আমি বুঝতে পারিনি। ও আমার ক্লাসমেট, আমরা দুজনে একে অপরকে খুব পছন্দ করতাম, তাই এটা স্বাভাবিক যে পছন্দ করার লোককে বিয়েও করতে চাইবে। কিন্তু বাপিন আমাকে বলতো যে আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে আমার ভালো বন্ধু মনে করি, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমি বুঝতে পারতাম না যে ও কেন এরকমের কথা বলতো। আমি বাপিনকে খুব ভালোবাসতাম, আমার হৃদয়ে ওকে নিয়ে অনেক ফিলিংস ছিল। একদিন আমি কলেজ থেকে বেরিয়ে এসে দেখি আমাকে দেখার জন্য ছেলের বাড়ির লোক এসেছে, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না। আমি শুধু বাপিনকে বিয়ে করে ওর সাথে আমার জীবন কাটাতে চাই। আমি ওই লোকদের যাওয়ার সাথে সাথে বাপিনকে ফোন করে সব কিছু বললাম। আমার কথা শুনে ও বলল, এতে টেনশন করার মতো কিছু আছে? তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিয়ে করে নাও, তারা তোমার ভালোই চাইবে। আমি বাপিনকে বললাম, আমার ভালো মন্দ সব তোমাকে নিয়ে, তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। যদি না করো তাহলে আমি সুসাইড করব। বাপিন আমার এই কথাতে ভয় পেয়ে গেল আর বলল, তুমি এরকম কিছু করো না। আমি আজকে বাড়িতে গিয়ে মায়ের সাথে এই ব্যাপারে কথা বলছি। আমি ওকে বললাম, তোমার কাছে শুধু এই রাতটাই সময় আছে, কেননা আমার বাবা মাকে ছেলের বাড়িতে জবাব দিতে হবে। আর তারা জবাব শুধু তখনই দিতে পারবে যখন আমি তাদেরকে জবাব দিতে পারবো। এই কারণে তুমি আমাকে তাড়াতাড়ি বলে যে তুমি আমাকে বিয়ে করবে কিনা। আর ভেবে নিও, আমি জবাব শুধু হ্যাঁতে চাই। যদি তুমি না করে দাও তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী তুমি হবে। আমার কথা শুনে ও ঘাবড়ে গেল আর বলল, তুমি চিন্তা করো না, আমি রাত্রের মধ্যেই তোমাকে ফোন করব। এখন আমি অপেক্ষায় রইলাম যে কখন ওর ফোন আসবে আর আমি ওর উত্তর পাবো। আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে বাপিনের জবাব যেন হ্যাঁ হয়। ওর কলের অপেক্ষা করতে করতে রাত 12টা বেজে গেল, কিন্তু এখনো ওর কল আসেনি। অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে রাত্রি 1টার সময় আমি নিজেই ওকে কল করলাম, কেননা আমি আর ধৈর্য ধরতে পারছি না। প্রথম রিংয়েই ও আমার কল রিসিভ করে নিল। আমি ওকে বললাম, তুমি এখনো আমার কল করোনি কেন? আমি কখন থেকে তোমার কলের অপেক্ষা করছি। শুনে বাপিন খুব টেনশনে মনে হলো। ও বলল, আমাকে ক্ষমা করে দাও জিনিয়া, আমার মা আমাদের দুজনের বিয়ের জন্য কোনো মতেই রাজি হচ্ছে না। কিন্তু তোমার মা আমাদের দুজনের বিয়ের জন্য কেন রাজি হচ্ছেন না? আমার মধ্যে কি এমন প্রবলেম আছে? ও বলল, ব্যাস এমনিই মানছে না। আমার মধ্যে ভালোবাসার আবেগ ছিল, তাই আমি ওকে বললাম, এখন তুমি দেখো আমি কি করি। এই বলে রেগে কল কেটে দিলাম। আমি ওর জন্য নিজের হাতের নার্ভ কেটে নিয়েছিলাম। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। বাপিন কখন আর কিভাবে আমার ব্যাপারে জানতে পেরেছিল আমি কিছুই জানি না। যখন আমার জ্ঞান ফিরল তখন আমার সামনে বাপিন আর ওর মা দাঁড়িয়েছিল। আমার বাড়ির লোকেরা আমাকে বলল যে একবার অন্তত আমাদেরকে সবকিছু বলতে পারতি। এরপরে বাপিনের মা আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে এলো আর আমি আমার প্ল্যানে সফল হয়ে গেলাম। খুশি খুশি দুই পরিবার মিলে আমার আর ওর বিয়ে কোনো রকম ভাবে দিয়ে দিল। ওর সাথে আমার বিয়ে 1 মাস পরে বাড়ির পরিবেশ পাল্টাতে শুরু করে। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর 2 ননদ ছিল। আমার বাবা মা গরিব আর বাপিনদের অবস্থাও একই রকম। ওর স্যালারি খুবই সাধারণ ছিল। আমাদের দুজনের বিয়ের জন্য ও কেন না করছিল এই ব্যাপারে আমি কখনো জানতেই পারিনি। আর না তো আমি দ্বিতীয়বার এই ব্যাপারে ওকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি। আমার বড় ননদ খুব ভালো ছিল, ও আমাকে খুব ভালোবাসতো।
আর আমাকে খুব সম্মানও করতো। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। একদিন আমার স্বামী আমাকে শপিং করার জন্য কিছু টাকা দিয়ে বলল যে তুমি আমার বোনদের সাথে চলে দিও। আমি নিজের ননদকে নিয়ে মার্কেটে শপিং করার জন্য চলে গেলাম। আমার স্বামী আমাকে দুটো শাড়ি কেনার জন্য টাকা দিয়েছিল। আমি দুটো কাপড়ই কিনেছি। আমি আমার ননদকে খুশি করার জন্য চুড়ি কিনে দিয়েছি। ও চুড়ি পেয়ে খুব খুশি হয়ে গেছিল। আমার কাছে এত টাকা ছিল না যে আমি আমার ননদকে কোনো ড্রেস কিনে দিতে পারি। আমার স্বামী শিক্ষিত ছিল, ও খুব স্মার্ট। ওর এই স্মার্টনেস দেখে আমি ফিদা হয়ে গিয়েছিলাম। আমি চাইতাম যে আমি বাপিকে এতটা ভালোবাসবো যে ওর আমাকে ছাড়া থাকার অভ্যাসই থাকবে না। শপিং করে বাড়িতে এসে খুশি খুশি আমি আমার কাপড় নিজের স্বামীকে দেখালাম। ওর কাপড় দেখে খুবই পছন্দ হয়। নিজের স্বামীকে দেখে আমার এরকম মনে হলো যেন আমার সমস্ত কষ্ট সার্থক হয়েছে। ও ঘরে এলো, আমি ওর পিছন পিছন ঘরে চলে এলাম। এরপরে আমি ওই কাপড়ের মধ্যে থেকে একটা কাপড় বের করে পরে ওকে দেখালাম। বাপেন আমাকে দেখে বলল, তোমাকে এই কাপড়ে খুব সুন্দর লাগছে। আমার স্বামী অবশ্যই গরিব, কিন্তু সে আমার সমস্ত স্বপ্ন পূরণ করতো। এরপরে আমি নিজের নতুন কাপড় খুলে পুরনো কাপড় পরে শুয়ে পড়লাম। পরের দিন যখন আমি আমার নতুন কাপড় পরার জন্য বের করলাম, তখন এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে আমি কালকে যে নতুন কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো কেচি দিয়ে কাটা, কাপড়ের বিভিন্ন জায়গায় কাটা চিহ্ন ছিল। এই কাপড়গুলো দেখে আমি হতবাক হয়ে থেকে গেলাম। এরপরে আমি আমার অন্য কাপড় দেখলাম, সেগুলোও কাটা। আমি আমার স্বামীকে বললাম, যদি তোমার কাপড় পছন্দ নাই হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে, আমি কাপড় চেঞ্জ করে আনতাম। কাপড়ের এই অবস্থা করার কি দরকার ছিল? আমি তো এটাই ভেবেছিলাম যে ওর আমার কাপড় পছন্দ হয়নি, তাই ও কাপড়ের সাথে এই রকম পরেছে। আলমারিতে আমার অন্য কাপড়ও ছিল, সেগুলো সবই কোথাও না কোথাও থেকে কাটা ছিল। এখন আমার কাছে পরার মতো শুধু এই কাপড়টাই আছে যেটা আমি পরে আছি। সমস্ত কাপড়ই কোথাও না কোথাও থেকে কাটা ছিল। পাপিনের এই সমস্ত কাজ আমার একদমই ভালো লাগেনি। আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম আর কাঁদতে লাগলাম যে এখন আমি কি পরবো। আমার কাছে তো পরার মতো কোনো কাপড়ই নেই। আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে রইল, ও কিছুই বলল না। আমি তাড়াতাড়ি আমার শাশুড়ির ঘরে গিয়ে তাকে আমার কাপড় দেখালাম। আমার শাশুড়ি বললেন, তোমার কাপড়ের এই অবস্থা আমি করেছি। আমি শাশুড়ির কথা শুনে চমকে উঠলাম। তিনি বললেন, রাতের বেলা এই কাপড় পরে রেডি হয়ে থেকো, আমাদেরকে এক জায়গাতে যেতে হবে। এই কথাটা আমার মাথায় ঢুকছিল না। আমি বললাম, এই কাপড় পরে কোথায় যাব? এই কাপড় তো পরার মতো অবস্থাতেই নেই। আর আপনি আমার কাপড়ে এই অবস্থা কেন করেছেন? আমার শাশুড়ি বললেন, আমি এখন কিছুটা ব্যস্ত, এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো। আমি কান্না করতে করতে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে যখন নিজের ঘরে এলাম, তখন আমার স্বামী ঘরের মধ্যে ছিল না। এই বাড়িতে কি হচ্ছে আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি সারাদিন নিজের কাপড়ের জন্য দুঃখে ছিলাম, কান্না করছিলাম। আমি টেনশনের কারণে খাবারও খাইনি। আর না তো আমার স্বামী দুপুরে খাবার খেতে এসেছে। ও সেই যে বাড়ি থেকে গেছে আর ফিরেই আসেনি। এভাবে যখন সন্ধ্যা হলো, তখন আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমার ঘরে এসে বলতে লাগলেন, বৌমা তাড়াতাড়ি করে এই কাপড় পরে নাও, আমাদেরকে কোথাও যেতে হবে। আমি তো তোমাকে সকালেই বলেছিলাম। আমি আমার শাশুড়িকে বললাম, এটা আপনি আমার সাথে কি ধরনের ইয়ার্কি করছেন? এই কাটা ফাটা কাপড় পরে আমি কোথায় যাব? আমি এরকম কাপড় পরতে পারবো না। তিনি তাড়াতাড়ি করে একটা কাপড় বের করে আমার হাতে দিলেন আর বলতে লাগলেন, তাড়াতাড়ি করে এই কাপড়টা পরো, যেমনটা আমি বলছি সেটাই করো। আমি আমার শাশুড়ির দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে তিনি এটা কি ধরনের কথা বলছেন। আমি খুব অবাক আর আফসোসের সাথে আমার শাশুড়িকে বলতে লাগলাম, মা আমি এই কাপড় কিভাবে পরবো? তিনি রেগে গেলেন আর বলতে লাগলেন, তোমাকে একবারে বললে বুঝতে পারো না? এইসব আমি জানি না। তোমাকে যেরকম বলা হয়েছে তুমি সেরকমই করো। আমি বাইরে তোমার অপেক্ষা করছি। তোমার কাছে শুধুমাত্র 10 মিনিট আছে এই কাপড় পরার জন্য। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও আর বাইরে চলে এসো। আমি নিজের শাশুড়ির কথা শুনে বাধ্য হয়ে গেলাম আর ওই কাপড় পরার জন্য বাথরুমে চলে গেলাম। আমি খুব বাজেভাবে কান্না করতে লাগলাম যে এইসব কিছু আমার সাথে কি হচ্ছে। বিয়ের 1 মাস পরে আমার থেকে আমার সমস্ত খুশি ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি আমার শাশুড়ির ভয়ে তাড়াতাড়ি করে ওই কাপড় পরে বাইরে বেরিয়ে এলাম। যখন আমি বাইরে এলাম, তখন এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে আমার স্বামীও সেখানে দাঁড়িয়েছিল। আমি আমার স্বামীকে কান্না ভরা চোখে দেখলাম আর তার কাছে অভিযোগ করার মতো চেহারা বানিয়ে নিলাম। ও আমার কথা বুঝে নিল, কিন্তু ও কিছুই বলল না আর চুপচাপ দাঁড়িয়ে রইল। আমাকে দেখে আমার শাশুড়ি হাসতে লাগলো। যদিও আমি কান্না করে যাচ্ছিলাম, আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, তাড়াতাড়ি গিয়ে পট্টি নিয়ে আয়। আমি বুঝতে পারছিলাম না যে তিনি কোন পট্টির কথা বলছে।
প্রথমে তো আমার স্বামী তাকে মাথা নাড়িয়ে না করে দিল, কিন্তু তারপরে যখন আমার শাশুড়ি তার দিকে ফিরে দেখলো, তখন ও কালো রঙের একটা পটি নিয়ে এলো। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলে, এরকম ভাবে কান্না করো না মা, চোখের জল মুছে না, আর নিজের মুখের ওপর হাসি নিয়ে এসো। আমি নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করলাম। আমার শাশুড়ি আমার মাথায় হাত রেখে বললেন, চলো। তারপরে বাইরে উঠানে যেতে আমার শাশুড়ি আমার চোখে সেই কালো রঙের পট্টি বেঁধে দিলেন। আমি বললাম, আপনি আমার চোখে এই কালো রঙের পট্টি কেন বাঁধছেন? আমার শাশুড়ি আমার কথার কোনো জবাব দিল না। তারপরে আমার কাছে এসে আমার কানে কানে বলতে লাগলেন, বৌমা, তুমি এই পট্টি খুলবে না। যদি তুমি পট্টিটা খোলার চেষ্টা করো, তাহলে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার শাশুড়ির মুখে এই কথা শুনে হতবাক হয়ে গেলাম, আর আমাকে বাধ্য হয়ে তার কথা মানতে হলো। কেননা আমি আমার স্বামীকে পাওয়ার জন্য না জানি কত অসুবিধার মধ্যে দিয়ে পার হয়েছি। আমার শাশুড়ি আমাদের বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না। এই কারণে এখন আমাকে নিজের শাশুড়ির সমস্ত কথা মানতে হবে। কাটার ফলে কাপড়ে বিভিন্ন জায়গায় ফুটো হয়েছিল, আর এই ফুটো কাপড় পরে আমি কিভাবে বাড়ি থেকে বের হতে পারি? কিন্তু শাশুড়ি হুকুম মানা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই রইল না। আমি ভগবানের নাম নেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে পায়ে হাঁটিয়ে কোথাও নিয়ে যাচ্ছিলেন। শাশুড়ি আমার হাত ধরেছিলেন, কেননা চোখে পট্টি বাঁধা থাকার কারণে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। অনেক দূর অবধি হাঁটার পরে আমরা একটা জায়গায় এসে থামলাম। এখানে এসে আমার অনুভব হলো যে আমার আশেপাশে অনেক লোক আছে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমি কোনো ভিড়বহুল জায়গাতে দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে আমার শাশুড়ি আমাকে বসতে বললেন। তার কথা শুনে আমি বসে পড়লাম, কেননা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। না জানি আমার শাশুড়ি আমাকে কোন নরকে নিয়ে এসেছেন। এখানে বসার ঘন্টাখানেক পরে আমার শাশুড়ি আমাকে আবার যাওয়ার জন্য বললেন, আর এরপরে আমরা আবার অন্য জায়গাতে এসে পড়লাম। এখানেও চারিদিক থেকে লোকের গম গম আওয়াজ আসছিল। এই জায়গাতে চারিদিক থেকে গাড়ির এত জোরে আওয়াজ আসছিল যে আমি আমার কানে হাত রেখে দিলাম। আমার শাশুড়ি আমাকে আগেই বলেছিলেন যে তুমি কোনো কথা বলবে না। এই কারণে আমি তার কথা মতো আমার মুখ বন্ধ করে রেখেছিলাম। এখানে আমার শাশুড়ি আমাকে মাটিতে বসতে বললেন, তাই আমি বসে পড়লাম। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে শাশুড়ি কেন আমাকে মাঝ রাস্তায় বসিয়ে রেখেছে। আমি বুঝতে পারছি যে আমার শাশুড়ি আমাকে কোনো পাবলিক প্লেসে নিয়ে এসেছে, আর আমি নিশ্চিত যে আমার সাথে যা কিছু হচ্ছে ভালো হচ্ছে না। কিন্তু আমি শাশুড়ির ভয়ে কিছুই করতে পারছিলাম না। আমরা সেখানে ঘন্টা 2 কাটিয়ে আবার চলতে শুরু করলাম। আমি ভালোভাবে আওয়াজ শোনার চেষ্টা করলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি কোথায় এসেছি। এটা তো নিশ্চিত যে এটা কোনো রাস্তা ছিল, কিন্তু কোন রাস্তা সেটা আমি বুঝতে পারলাম না। এরপরে যখন বাড়িতে পৌঁছালাম, তখন আমার শাশুড়ি আমার চোখ থেকে পট্টি সরিয়ে দিলেন, আর তারপরে আমাকে আমার ঘরে যাওয়ার জন্য বললেন। আমি ঘরে এসে দেখলাম যে আমার স্বামী নিজের মাথা নিচু করে বিছানায় বসে আছে। আমিও গিয়ে বিছানায় বসলাম। আমি খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে কিছু সময় পরে শুয়ে পড়লাম। আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি, কেননা আমি ওর উপরে খুব বেশি রেগেছিলাম। আমি শোয়ার সাথে সাথে ও আমার পা চাপতে শুরু করে দিল। আমি ওর এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি বাপিনকে আমার পা চাপতে নিষেধ করলাম না, কেননা আমার পায়ে খুব ব্যথা করছিল। ওর পা চাপাতে কিছুটা আরাম অনুভব হচ্ছিল। যখন আমার স্বামী বুঝতে পারলো যে আমি ওর সাথে কথা বলছি না, তখন ও বলতে লাগলো, জিনিয়া, আজকে যা কিছু হয়েছে তার জন্য আমি খুব লজ্জিত। কালকে আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব, তুমি নিজের ইচ্ছে মতো কাপড় কিনে নিও। আমি আমার পা পিছনে করলাম আর ওকে বলতে লাগলাম, যাতে তোমার মা আবার কাপড় কাটতে পারে। আমার কথা শুনে আমার স্বামী নিজের মাথা নিচু করে নিল আর বলতে লাগলো, তুমি আরাম করো, তোমার বিশ্রামের খুব দরকার। তোমার পা এদিকে এগিয়ে দাও, আমি মালিশ করে দিই। আমি বললাম, তোমার সহানুভূতির কোনো দরকার নেই আমার। এই সময় আমি নিজের স্বামীর সাথে কোনো কথা বলতে চাইছিলাম না। আমার সবচেয়ে বেশি রাগ বাপিনের উপরেই হচ্ছিল, কারণ ওর মা আমার সাথে যা ইচ্ছা তাই করছিল, কিন্তু ও কিছুই না বলে চুপচাপ নিজের মায়ের কথা মেনে নিয়েছিল। আমি ঘুমানোর জন্য নিজের চোখ বন্ধ করে নিলাম, আর কিছু সময়ের মধ্যে ঘুমিয়েও গেলাম। খুব বেশি ক্লান্ত ছিলাম বলে তাড়াতাড়ি ঘুম এসে গেছিল। ঘন্টা 2 পরে আমার ঘুম ভেঙে যায়, কেননা খাবার খাইনি বলে আমার খুব খিদে পাচ্ছিল। আমার স্বামী আর আমার শাশুড়ি মিলে সমস্ত সুখ ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমি কি জানতাম যে এটা তো সবে শুরু। এরপরে আমার জন্য আরো কঠিন সময় আসতে চলেছে। পরের দিন বাপি নিজের অফিস থেকে ছুটি নিয়ে আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেল, কিন্তু আমি চুপচাপ এক জায়গাতে বসে রইলাম। আর আমার স্বামী নিজের পছন্দের মতো আমার জন্য 2টো কাপড় কিনলো। আমরা শপিং করে বাড়িতে আসার পরে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল। ও যাওয়ার সময় আমাকে বলেছিল, তুমি আরাম করো, আমি আমার এক বন্ধুর সাথে দেখা করে আসি। আমার শাশুড়ি আমাকে নিজের ঘরে ডেকে
খুব সুন্দরভাবে জিজ্ঞেস করলেন, কোথায় গেছিলে নিজের স্বামীর সাথে? আমি তাকে বললাম যে আমি বাপিনের সাথে শপিং করতে গিয়েছিলাম। আরও কিছু এদিক ওদিকের কথা বলার পরে তিনি আমাকে বললেন, বৌমা তুমি তো জানো ওর জন্য বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসছিল। আমার ছেলের পিছনে অনেক মেয়ে পাগল হয়েছিল, কেননা ও দেখতে এতটা স্মার্ট আর হ্যান্ডসাম। কিন্তু আমার ছেলে তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, আর তুমিও ওকে মরারও ভয় দেখাচ্ছিলে। তখন আমার ছেলে ভয় পেয়ে গেছিল, এই কারণে আমাকে নিজের ছেলের কাছে মাথা নত করতে হয়। কিন্তু তুমি আমায় বাহানা দেখিয়ে নিজের সুন্দর জীবন নষ্ট করো না, নিজের স্বামীর সাথে হাসি খুশিভাবে জীবন কাটাও। আমি লক্ষ্য করেছি যে ওর প্রতি তোমার মুড ঠিক নেই, ও তোমাকে খুব ভালোবাসে। আর দেখো, তোমার রাগ কমানোর জন্য ও তোমাকে শপিংয়েও নিয়ে গেল। শাশুড়ির কথা আমার ঠিক মনে হয়েছিল, তাই ভাবলাম ঠিক আছে চলো, যা হওয়ার তা হয়ে গেছে। আমাকে নিজের স্বামীর সাথে ভালোভাবে থাকতে হবে, বাপিনকে বেশি বিরক্ত করা ঠিক না। এরকম যেন না হয় যে ও আমার উপরে বিরক্ত হয়ে অন্য কোথাও নিজের মন দিয়ে বসে। ওই বেচারাও তো আমাকে বিয়ে করার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। আমি শাশুড়ির কথা শুনে নিজের ঘরে চলে এলাম আর নিজের স্বামীর ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পরে আমার স্বামীও এসে গেল। আমি ওকে বললাম, বাপিন, আই অ্যাম সরি, আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তোমাকে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে। আমার কথা শুনে ও খুশি হয়ে বলতে লাগলো, হ্যাঁ যা হুকুম করবে। আমি ওকে বললাম, যেটা তোমার মা আমার সাথে করছে তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো এরকম যেন কখনো আর না হয়। ও নিজের মাথা নাড়িয়ে দিল আর বলতে লাগলো, আমি পুরো চেষ্টা করব এরকম কিছু যেন না হয়, যাতে তোমার অসুবিধা হয়। হঠাৎই ও আমার দিকে তাকিয়ে বলল, জিনিয়া তুমি তো জানো আমার মা কিছুটা রাগী আর জেদি, আমাকে তার কথা বাধ্য হয়ে মানতে হয়। কিন্তু আমার মা মনের দিক থেকে খারাপ না, তিনি খুব ভালো। তাই তো আমার খুশির জন্য তিনি তোমার সাথে আমার বিয়ে মেনে নেন। যদি তিনি প্রথমে আমাদের বিয়ের জন্য রাজি ছিলেন না, শুধুমাত্র নিজের ছেলের খুশির জন্য রাজি হয়ে যান। ও বলল, তোমাকে সমস্ত খুশি দেওয়ার চেষ্টা করব। নিজের স্বামীর মুখ থেকে এই কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি ওর ইশারা নিজের মায়ের ব্যাপারে কোন দিকে যাচ্ছে। যাই হোক, এখন আমি সমস্ত কিছু সময়ের উপর ছেড়ে দিলাম। আমি জানতাম যে সময়ের সাথে সাথে আমি সবকিছু জেনে যাব। নিজের স্বামীর সাথে সারাদিন সুন্দর সময় কাটানোর পর বিকেলবেলা আমি আমার দুই ননদের ঘরে গিয়ে বসলাম আর ওদের সাথে এদিকে ওদিকের কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম। কিছু সময় পরে ওদের সাথে কথা বলে যখন আমি নিজের ঘরে ফিরে এলাম, তখন এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম যে আমার নতুন কাপড়ও কাটা ছিল। এই সব দেখে আমার খুব বেশি রাগ হয়েছিল। আমি তো ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এটা আমার মনের ভুল ছিল। সন্ধ্যাবেলা আবার আমার শাশুড়ি আমার ঘরে এলেন আর বললেন, এর মধ্যে একটা কাপড় তাড়াতাড়ি করে পরে রেডি হয়ে নাও, আমাদেরকে যেতে হবে। আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমার শাশুড়ি আমার সাথে এরকম কেন করছেন। আমি তার কথা মতো তাকে প্রশ্ন করলাম না, চুপচাপ ওই কাপড় পরে নিলাম। আমার শাশুড়ি হেসে আমার চোখে সেই কালো রঙের পট্টি বেঁধে দিলেন, বললেন, যেদিনই তুমি এই পট্টি খোলার চেষ্টা করবে সেদিনই আমি আমার ছেলেকে দিয়ে তোমাকে ডিভোর্স দেওয়াবো। তুমি তো জানো আমার ছেলে আমার সমস্ত কথা মেনে নেয়। শাশুড়ির কথা শুনে আমি শকড হয়ে গেলাম। এরপরে শাশুড়ি আমার চোখে সেই পট্টি বেঁধে দিলেন আর বাইরে নিয়ে এসে বলতে লাগলেন, এখন আমার সাথে চলো। এই সময় বাপিন বাড়িতে ছিল না। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমার হাত ধরে আমার ননদকে চিৎকার করে বললেন যে দরজা বন্ধ করে দে। আমি চুপচাপ রইলাম, কারণ আমি জানতাম আমার কোনো কিছু বলাতেই কোনো লাভ হবে না। আমরা দুজন শাশুড়ি বৌমা আজকে আবার পায়ে হেঁটে যাচ্ছিলাম। কালকে পায়ে হেঁটে গেছি, এই কারণে আমার পায়ে এখন থেকে ব্যথা করতে শুরু করে দিয়েছে। আমি চোখের জল মুছছি আর শাশুড়ির কথা মতো চলছি। এখন আমি অনুভব করতে পারছি যে বাপিনকে বিয়ে করেও খুব বড় ভুল করে ফেলেছি। যদিও আমার মা বাবা আমার বিয়ে অন্য কোথাও দিতে চাইছিল, এখন যেহেতু এই বিয়ে নিজের ইচ্ছায় জেদ করে করেছি, তাই আমাকে এই বিয়ে যে কোনো প্রকারে টিকাতে হবে। এখন আমার বিয়ের দিন মায়ের বলা কথা মনে পড়ে গেল। মা বলেছিল যে তোর জেদের কারণে আমরা এই ছেলের সাথে তোর বিয়ে দিচ্ছি, না হলে তোর জন্য যে ছেলে আমরা দেখেছিলাম সে ছেলে খুব বড় লোক আর তাদের ফ্যামিলিও খুব ভালো, তুই সেখানে সবসময় খুশি থাকতি। এখন যেহেতু তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস, তাই তোকে নিজের লাভ ম্যারেজকে টিকিয়ে রাখতেই হবে, কেননা 90% ক্ষেত্রে লাভ ম্যারেজ সাকসেসফুল হয় না। মায়ের এই কথা শুনে আমি তাকে বলেছিলাম যে বাপিন আমাকে খুব ভালোবাসে আর আমি তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে শর্ত লাগাতে পারি যে আমার বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে ভালো কাটবে। আমার সুসাইডের চেষ্টার কারণে আমার বাবা মা আর বাপিনের মা আমার আর বাপিনের বিয়ে মেনে নিয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে আমার ভাগ্য খুলে গেছে, কিন্তু আমি কি জানতাম যে আমার ভাগ্য খোলেনি, বরং আমার জীবন এভাবেই খারাপ হয়ে যাবে। এখন আমি মনে মনে পস্তাচ্ছিলাম যে যদি আমি আমার বাবা মায়ের ইচ্ছা মতো সেই ছেলেকে বিয়ে করে নিতাম,
তাহলে হয়তো আমার ভাগ্যে এসব ঘটতো না। কিন্তু আমার ভাগ্যে মনে হয় এসব হওয়ার লেখা ছিল। আমরা আবার কালকের মতোই সে জায়গাতেই পৌঁছে গেলাম, যেখানে চিৎকার আর চেঁচামেচি ছিল। 2-3 ঘন্টা এভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কেটে গেল। আমার শাশুড়ি আমাকে কখনো বসতে বলতেন, আবার কখনো বলতেন উঠে দাঁড়িয়ে পড়ো, আর সাথে এটাও বলতেন যে কথা একদমই বলবে না, ব্যাস আমি যেরকম বলছি সেরকম করতে থাকো। 2-3 ঘন্টা পরে আমরা নিজেদের বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকতেই আমার স্বামী আমার পা চাপতে শুরু করে দিল। কিন্তু আমি মনে শান্তি পাচ্ছিলাম না। আমি মনে মনে ভাবছি, না জানি কতদিন আমার সাথে এসব চলবে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, তোমার মা আমার সাথে এইসব কিছু কেন করছে? কিন্তু আমার স্বামী চুপ করে রইল। তাই আমি মনে মনে ভেবে নিলাম যে সত্যিটা আমাকে নিজেই জানতে হবে। আমি রাতে শুয়ে শুয়ে প্ল্যানিং করলাম। সকালবেলা আবার আমার স্বামী আমাকে বলল যে চলো আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাচ্ছি। আমি আজকে আমার স্বামীকে শপিংয়ের জন্য না করে দিলাম। আর শাশুড়িকে বললাম, মা সন্ধ্যাবেলা কোন সময় আমাকে আপনার সাথে যেতে হবে? আমার এই কথা শুনে শাশুড়ি খুশি হয়ে বললেন, সন্ধ্যা 6টার সময় তুমি একদম রেডি হয়ে থেকো। সারাদিন পার হওয়ার পরে যখন সন্ধ্যা 6টা বাজলো, তখন আমি সেই পুরনো কাটা কাপড়ের মধ্যে থেকে একটা কাপড় বের করে পরে রেডি হয়ে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। তখনই আমি নিজের স্বামীর কথা বলার আওয়াজ পেলাম। ও নিজের মাকে বলছিল যে মা প্লিজ তুমি জিনিয়ার সাথে এইসব কিছু করো না। কিন্তু আমার শাশুড়ি আমার স্বামীর কোনো কথা না শুনে আমার চোখে পট্টি বাঁধতে এলেন। তখনই হঠাৎ আমি আমার শাশুড়িকে বললাম, দাঁড়ান মা, এই চপ্পলে আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, আমি অন্য চপ্পল পরে আসছি। আমার শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি আমার চোখে বাঁধা পট্টি হাত দিয়ে খুলে হাতে করে নিয়ে নিজের ঘরে ঢুকলাম। আমি তাড়াতাড়ি করে কাঁচি বের করে পট্টিতে এমনভাবে ফুটো করলাম যাতে এই ফুটো দিয়ে আমি দেখতে পাই, কিন্তু বাইরে থেকে যেন কেউ বুঝতে না পারে। আমি তাড়াতাড়ি করে কাজ শেষ করে অন্য চপ্পল পরে বাইরে বেরিয়ে এলাম। এরপরে আমি শাশুড়ির সামনে নিজেই নিজের চোখে পট্টি বেঁধে দিলাম। আজকে আমি সব কিছু দেখতে পাচ্ছি। তারপরেও আমি আমার শাশুড়ি হাত ধরে হাঁটতে লাগলাম। আমার শাশুড়ি চুপচাপ আমার হাত ধরে চলছিলেন। এইভাবেই চলতে চলতে রাস্তার এক কোণায় আমার শাশুড়ি আমাকে বসিয়ে দিলেন। কিন্তু সেখানে বসার পরে আমার সাথে এমন কিছু হলো যেটা দেখে আমার হুঁশ উড়ে গেল। আমার শাশুড়ি হাতে একটা বোর্ড ছিল, কিন্তু ওই বোর্ডে কী লেখা ছিল সেটা আমি দেখতে পাইনি। সেই বোর্ডটা আমার শাশুড়ি আমার সামনে রেখে দিলেন, আর একটা বাটিও আমার সামনে রেখে দিলেন, আর ওই বাটিতে পয়সা দিয়ে চলে যাচ্ছিল। আমার শাশুড়ি এতটা চালাক ছিলেন যে তিনি বাটির মধ্যে একটা কাপড় রেখে দিয়েছিলেন, যাতে যদি কেউ বাটির মধ্যে খুচরো পয়সা ফেলে তাহলে তার আওয়াজ আমার কান অবধি না পৌঁছায়, আর আমি বুঝতে না পারি যে আমার সামনে কোনো পাত্র আছে যার মধ্যে খুচরো পয়সা ফেলা হচ্ছে। কিছু লোক সেই বাটিতে পয়সা দিচ্ছিলেন, আবার কিছু লোক নোট দিচ্ছিলেন। এভাবে অনেক টাকা জমা হয়ে গেল। এরপরে শাশুড়ি আমাকে সেই জায়গা থেকে উঠিয়ে আমাকে দ্বিতীয় জায়গায় নিয়ে গেলেন। এখানেও কিছুটা সেরকমই হলো। আমার শাশুড়ি আবার আমাকে বসার জন্য বললেন। এরপরে একই রকমভাবে অনেক লোক এসে সেই বাটিতে টাকা পয়সা দিয়ে চলে যাচ্ছিলেন। এর মানে হলো যে আমার শাশুড়ি আমাকে ভিখারিনী সাজিয়ে রেখেছেন। এভাবে প্রায় 2-3 ঘন্টা পরে আমার শাশুড়ির কাছে অনেক টাকা জোগাড় হয়ে গেল। এরপরে তিনি আমাকে নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে আসার সাথে সাথে আমি ভেবে নিলাম যে আমি এই সব কিছু সহ্য করব না। তাই বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমি নিজের চোখ থেকে পট্টি সরিয়ে নিলাম। বাড়িতে আমার স্বামীও উপস্থিত ছিল। আমার শাশুড়ি আমার এই ব্যবহার দেখে রেগে গেলেন, আর তিনি বললেন, তোমার এত তাড়াতাড়ি চোখের পট্টি সরানোর কি দরকার? তুমি জানো তো যে তোমার চোখ থেকে শুধুমাত্র আমি পট্টি সরাতে পারি। আমি আমার শাশুড়িকে বললাম, আজকে আপনি আমাকে দিয়ে কত টাকা ইনকাম করেছে? আমার কথা শুনে আমার শাশুড়ি অবাক হয়ে গেলেন। আমাদের দুজনের কথা বলা শুনে আমার স্বামী বাইরে বেরিয়ে এলেন। আমি আমার স্বামীকে বললাম, তাহলে তুমি এতদিন থেকে আমার কাছে এই কথাটা লুকাচ্ছিলে যে তোমার মা তোমার স্ত্রীকে রাস্তার উপর দাঁড় করে ভিক্ষা করায়? আজকে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি, যে আমার সাথে কি হচ্ছে আর আমার কাপড় কেন কাটা হতো। আমার শাশুড়ি বলতে লাগলেন, চুপ হয়ে যাও, এরপরে আর একটা কথাও বলবে না। আমি আমার শাশুড়িকে বললাম, আজকেও আপনি আমাকে এই হুমকি দেবেন তো, যে যদি আমি আপনার কথা না মানি তাহলে আপনি আমাকে আমার স্বামীর থেকে ডিভোর্স দেওয়াবেন আর বাড়ি থেকে বের করে দেবেন? আমি বললাম, আজকে আমি সমস্ত সত্যিটা জেনে গেছি, তাই আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমি ভিখারিনী হয়ে জীবন কাটাতে পারবো না। আমার বাবা যদিও গরিব, কিন্তু কখনোই তারা আমাকে দিয়ে এরকম কাজ করানোর কথা ভাবতেও পারবে না। আমার স্বামী আমার কথা শুনে ঘাবড়ে গেল, আর ও বলল, প্লিজ জিনিয়া, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে সবকিছু সত্যি সত্যি বলছি, তুমি প্লিজ একটু ধৈর্য ধরে আমার সমস্ত কথা শোনো। এরপরে আমার স্বামী বলতে লাগলো যে আমার মা আমার জন্য আগে নিজের বান্ধবীর মেয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছিল, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম আর তোমাকে বিয়ে করতে চাইতাম।
যখন আমার মা তোমার ব্যাপারে জানতে পারে তখন তিনি আমাকে পরিষ্কার নিষেধ করে দিয়েছিলেন যে সে তোমার বিয়ে কখনোই আমার সাথে হতে দেবে না। আর এইদিকে তুমি আমাকে সুসাইড করার হুমকি দিলে। আমি আমার মাকে রাজি করানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু তিনি রাজি হলেন না। আর এদিকে তুমি সুসাইড করার চেষ্টা করলে। আমি আমার মাকে তোমার সুসাইডের কথা বলে তাকে বাধ্য করি, তখন গিয়ে তিনি আমাদের বিয়ের জন্য রাজি হন। কিন্তু মা আমাকে বললেন যে আমি একটা শর্তে তোর বিয়ে ওই মেয়ের সাথে দেব। আমার মা জানতে পেরে গেছিল যে তুমি একটা গরিব পরিবারের মেয়ে, তাই তুমি আমাদের বাড়িতে বেশি কিছু নিয়ে আসবে না। আমার মায়ের বান্ধবী খুবই বড়লোক, তারা যৌতুক হিসেবে আমাকে একটা গাড়ি, একটা বাংলো এবং ব্যবসা করার জন্য কিছু টাকা দিতে চেয়েছিল। তাই তো আমার মা ওই মেয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল। কেননা আমার কাঁধেও দুইটা বোনের বিয়ের বোঝা আছে। আমি চাকরি করে খুব বেশি ইনকাম করতে পারি না যে সমস্ত খরচ পূরণ করব। আমার মা আমার সামনে শর্ত রেখেছিল যে বিয়ের পরে সে তোমার সাথে এসব করবে, যাতে তোমাকে দিয়ে ভিক্ষা করে তার বান্ধবীর মেয়ের বিয়ে না করানোর ক্ষতিপূরণ ওসর করতে পারে। তাই তো তিনি এই বোর্ডের উপরে লিখে রেখেছিলেন যে আমি বোবা আর অন্ধ, দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন। লোকজন এই বোর্ড পড়ার পরে তোমাকে অন্ধ, বোবা আর গরিব মেয়ে ভেবে পয়সা দিয়ে চলে যেত। আমার মা নিজের মুখ লুকিয়ে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। আমার শাশুড়ি চুপচাপ দাঁড়িয়ে আমার কথা শুনছিলেন। আমি আমার শাশুড়ির কাছে গিয়ে তাকে বললাম, আমি সবসময় আপনাকে নিজের মায়ের মতো ভেবেছিলাম, কিন্তু আমি জানতাম না যে এক মা নিজের মেয়ের সাথে এসব করতে পারে। যদি আপনি আমাকে না পছন্দ করতেন তাহলে আমাকে বলে দিতেন, কিন্তু আপনার আমার সাথে এসব করা একদমই উচিত হয়নি। পাপিন বলল, আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কেননা আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এই অবস্থা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু মায়ের সত্যের কারণে আমি বাধ্য হয়ে গেছিলাম। আমি আগে তোমাকে বিয়ে করতে চাইতাম না, কারণ আমি খুব সামান্যই বেতন পাই। হয়তো তাতে আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না, কিন্তু তুমি আমার কথা না তো বোঝার চেষ্টা করেছো আর না তো শুনেছো। তুমি আমাকে বাধ্য করে দিয়েছিলে তোমাকে বিয়ে করার জন্য। এদিকে আমার মা আমাকে বাধ্য করে দিয়েছিল। আমি তোমাদের দুজনের মাঝে ছিলাম। আমি না তো তোমাকে ছাড়তে পারতাম, না নিজের মাকে। এতে তোমার কোনো দোষই নেই, কেননা একজন পুরুষ নিজের মা আর স্ত্রীর হাতে বাধ্য হয়ে যায় তখন তার নিজের জীবনকে বোঝা বলে মনে হয়। আমি তোমার ফিলিংস বুঝতে পারছি। আমি আমার শাশুড়িকে বললাম, আপনি চান তো যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, আর আপনার বাড়িতে ওই বড়লোক মেয়ে আসুক যে নিজের সাথে করে অনেক যৌতুক নিয়ে আসবে? ঠিক আছে, আপনি আপনার ছেলের বিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন যেটা আপনি আমার সাথে করেছেন এরকম আপনার মেয়ের সাথেও একদিন অবশ্যই হবে। কেননা ভগবানের বিচার দেরিতে হতে পারে, কিন্তু ভুল হবে না। যে এই দুনিয়াতে যেরকম কাজ করবে সে সেই রকম সাজাও এই দুনিয়াতে বসেই পেয়ে যাবে। এটা বলে আমি সামনে এগিয়ে গেলাম। আমার শাশুড়ি হয়তো অনুভব করেছিল যে তারও দুইটা মেয়ে আছে। যদি তার মেয়েদের সাথে কেউ এরকম করে তাহলে সে সহ্য করবে কিভাবে? আমার শাশুড়ি যখন দেখলো আমি আমার জিনিসপত্র প্যাক করে নিয়ে দরজা অবধি এসে গেছি, তখন তিনি আমার হাত ধরে নিলেন আর বলতে লাগলেন, বৌমা আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি যে কাউকে এতটা বাধ্য করা উচিত নয়। তুমি আজকে আমার মেয়েদেরকে নিয়ে যে এত বড় কথা বললে, তার জন্য হয়তো আমি তোমাকে বাধ্য করে দিয়েছিলাম। আমি খুব লজ্জিত। আমার এই ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার শুধু এই সংসার খরচ আর নিজের মেয়েদের বিয়ে নিয়ে চিন্তা ছিল। ছেলের ইনকাম এত কম, আমি কিভাবে এসব করব? এই দুশ্চিন্তাতে আমি এসব করে ফেলেছি। আমি আমার শাশুড়িকে বললাম, আপনি চিন্তিত হবেন না, আপনার মেয়েদের বিয়ে ধুমধাম করেই হবে। আমি পড়াশুনো জানি, আমি আর বাপিন চাকরি করে দুজন মিলে সংসার চালাবো, আর আপনার দুই মেয়েকে বিয়েও দেবো। আমার শাশুড়ি আমার কথা শুনে খুব খুশি হলেন। এখন বাপিন আর আমি মিলে দুই ননদেরই বিয়ে দিয়েছি। আমার শাশুড়ি আমার এই কাজে খুব খুশি ছিলেন। আমি তাকে আর বেশি কথা বলে দুঃখ দিতে চাইতাম না, এই কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কেননা তিনি একজন মা, আর তার নিজের মেয়েদের নিয়ে দুশ্চিন্তা ছিল। আমি আমার শাশুড়িকে যা বলেছিলাম সেটাও করে দেখিয়েছিলাম। আর এখন তো তিনি আমাকে নিজের বৌমা নন, বরং নিজের মেয়ের মতো ভালোবাসেন। তিনি আমার সাথে যা করেছেন তার জন্য তিনি সবসময় লজ্জিত থাকতেন। এখন আমার জীবন আমার স্বামী আর শাশুড়ির সাথে খুব সুন্দরভাবেই কাটছে। আর ভগবান আমাকে একটা মেয়েও দিয়েছেন, যার সাথে শাশুড়ি সবসময় খেলতে থাকে, সাথে সাথে আমাকে আর আমার মেয়েকে খুব ভালোবাসেন। ধন্যবাদ বন্ধুরা।